কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে আজকের অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অপারেটিং সিস্টেম সাবজেক্টের আজকের ক্লাসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো বিগত দিন ভিতরে একদিন ছুটি থাকার কারণে ওই দিনে আমরা ক্লাসটা করতে পারি নাই। তার আগে পর্যন্ত আমরা কম্পিউটার এবং ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম এই সাবজেক্টটার দুইটা চ্যাপ্টার আমরা শেষ করছিলাম। তো আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের তৃতীয় যে অধ্যায়টা আছে অর্থাৎ কম্পিউটার উপাদান এবং স্টোরেজ, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আসলে এই চ্যাপ্টারের ভিতরে মুখ্য বিষয় কি আছে সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখেন, এখানে শুরুতে বলা আছে কি কম্পিউটারের উপাদান এবং স্টোরেজ, অর্থাৎ একটা কম্পিউটার স্বয়ংসম্পন্ন কম্পিউটার হতে গেলে কি কি উপাদান নিয়ে গঠিত এবং এর স্টোরেজ গুলা কি কি আছে বা কি ধরনের স্টোরেজ এখানে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বলা আছে। এখন ভূমিকাতে যদি যাই, এখানে বলছে একটি কম্পিউটার হলো একটি জটিল সিস্টেম যা বিভিন্ন প্রকারের উপাদানের সমষ্টি বা সমন্বয়ে গঠিত হয়, যা বিদ্যুৎ পরিবহন কাজে কাজ করতে সক্ষম। কম্পিউটার সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। আমরা সচরাচর ডেস্কের উপরে দেখতে পাই বা ডেস্কের নিচে অনেক সময় থাকে, চার কোণায় একটা কেসিং থাকে। ওই কেসিং এর ভিতরে মাদারবোর্ড, হার্ড ডিস্ক বা আনুষঙ্গিক র্যাম এগুলো একসাথে সমন্বিত থাকে। তো এইটাকে মূলত বলা হয় যে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, সিপিইউ এর সমস্ত প্রক্রিয়ার কাজকরণ করে থাকে র্যাম অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটা আছে, এখানে কি করতেছে তারা ডাটা স্টোর করতেছে। ঠিক আছে, তো এই মূলত আমাদের এই চ্যাপ্টারটার এখানে ভূমিকার মধ্যে ওই কথাগুলোই বলা আছে যে একটা পূর্ণাঙ্গ কম্পিউটার হতে গেলে আসলে কি কি যন্ত্রাংশ এর ভিতরে প্রয়োজন এবং কি কি স্টোরেজ ব্যবহার করতে হয়। তো আমরা এখানে 3.1 কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্টস নিয়ে আলোচনা করি। এখানে কম্পোনেন্টস বলতে কি বোঝাচ্ছে? কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্ট কম্পিউটারকে কার্যকর উপায়ে ব্যবহার করার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করা হয়। তাহলে একটা কম্পিউটারকে পরিচালনা করার জন্য কি হচ্ছে, আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা বিষয় এখানে অবশ্যই প্রয়োজন হয়। এই সমস্ত উপাদানকে কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্টস বলা হচ্ছে। অর্থাৎ এই দুইটা উপাদান মিলিয়ে হচ্ছে কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস কে আবার দুইটা ভাগে ভাগ করছে, যেমন হার্ডওয়্যার কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্টস। এখন কোনগুলো হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্টস এবং কোনগুলো সফটওয়্যার কম্পোনেন্টস এগুলো আমাদেরকে জানতে হবে। এখন এইবার কম্পিউটার সিস্টেমের প্রতিটি উপাদানের কাজ। এবার দেখেন হার্ডওয়্যার কম্পোনেন্টস এর মধ্যে কি কি আছে এবং সফটওয়্যার কম্পোনেন্টস এর মধ্যে কি কি আছে সেই সম্পর্কে নিচে এখানে বলছে যে হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলো, এখানে হার্ডওয়্যার কম্পোনেন্ট কোডগুলো কম্পিউটারের যাবতীয় ইলেকট্রনিক এবং মেকানিক্যাল যন্ত্রাংশগুলোকে হার্ডওয়্যার কম্পোনেন্টস বলা হচ্ছে। অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ এবং মেকানিক্যাল যন্ত্রাংশ যেগুলো কাজ করে এগুলোকে মূলত হার্ডওয়্যার কম্পোনেন্টস বলা হয়। এখন হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলোকে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এখানে পাঁচটি ভাগে ভাগ করছে। দেখেন প্রথমে কি কি ভাগে ভাগ করছে আমরা একটু যদি যাই। প্রথমে এখানে প্রসেসর আসছে, অর্থাৎ মস্তিষ্ক যেটাকে বলা হচ্ছে। এখানে মাইক্রো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে প্রসেসর বলা হয়। প্রোগ্রামের নির্দেশনা অনুসারে ডেটা প্রক্রিয়াকরণ করার ফলে ফলাফল প্রদান করে। অর্থাৎ আমরা যে ডাটা তাকে ইনপুট দিব বা আমরা যেভাবে তাকে কাজ করতে বলবো সে সেভাবে কাজ করে এবং এই ডাটাটাকে কি করবে, প্রক্রিয়াধীন করে একটা ফলাফল স্বরূপ একটা ডাটা আমাদের সামনে উপস্থাপন করবে। অবশ্যই কিসের মাধ্যমে? আমরা আউটপুটে যেটা ডিসপ্লেতে দেখতে পাই, মনিটরে দেখতে পাই। এখানে প্রধান মেমোরি আছে। প্রথম অংশ হচ্ছে প্রসেসর এবং প্রসেসরের কি কাজ সেটা বলা হয়েছে। পরে হচ্ছে প্রধান মেমোরি। প্রধান মেমোরিটা কি কাজ করে? কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সাথে সরাসরি সংযুক্ত মেমোরিকে প্রধান মেমোরি বলা হয়। অর্থাৎ কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের সাথে, অর্থাৎ যেটা আমাদের মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডের সাথে কি করা হয়, মেমোরি কি কার্ড কি করে, সরাসরি এটা সম্পর্কিত থাকে বা সংযুক্ত থাকে। এই মেমোরিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, র্যাম এবং রম। আমরা কিন্তু আমাদের দ্বিতীয় যে অধ্যায়টা পড়েছিলাম ওইখানে র্যাম এবং রম সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। অর্থাৎ প্রাইমারি মেমোরি কি, সেকেন্ডারি মেমোরি কি, এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। এবার দেখেন 2 নম্বরে ছিল প্রধান মেমোরি, অর্থাৎ যেটা সরাসরি আমাদের মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, এইটাই মূলত হচ্ছে আমাদের প্রধান মেমোরি। এরপরে বলা হচ্ছে যে সহায়ক মেমোরি হিসেবে কাজ করে কোনগুলো, অর্থাৎ স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করে এবং সেটা কি হয়, সেকেন্ডারি যেটা স্টোরেজ হিসেবে কাজ করে। আমরা সেকেন্ডারি মেমোরি হিসেবে যেটাকে বুঝি, কম্পিউটারে স্থায়ীভাবে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরিকে সেকেন্ডারি মেমোরি বলা হয়। যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক এবং পেন ড্রাইভ, অর্থাৎ যেগুলোতে ডাটা আমরা কি করতে পারি,
আমরা আমাদের কম্পিউটারের থেকে নিয়ে সেটা আলাদাভাবে আমরা বাহ্যিকভাবে এটা সংরক্ষণ করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে সেটাকে আমরা আবার কি করতে পারি, ব্যবহার করতে পারি। এইটাকে মূলত বলা হয় যে সহায়ক মেমরি। আচ্ছা, এই সহায়ক মেমরির মধ্যে আছে দেখেন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, তারপরে হচ্ছে আছে ইনপুট ডিভাইস। এখন ইনপুট ডিভাইস কোনগুলোকে বলা হয়, যে সকল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের তথ্য প্রদান করা হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। উদাহরণস্বরূপ মাউস, কিবোর্ড, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, ওয়েবক্যাম ও সিআর। আচ্ছা, এগুলোকে কেন বলা হচ্ছে ইনপুট ডিভাইস? কারণ আপনি তো শুধুমাত্র কম্পিউটারে বসে থাকলেই সে কাজ করবে না, আপনাকে তাকে নির্দেশনা প্রদান করতে হবে কাজ করার জন্য। তো এই নির্দেশনাটা আপনি যে ডিভাইসগুলোর মাধ্যমে আপনার কম্পিউটারকে প্রদান করবেন সেইগুলোকে মূলত বলা হচ্ছে ইনপুট ডিভাইস। এখানে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে মাউস, অর্থাৎ মাউস দিয়ে আমরা মাউস পয়েন্টার দিয়ে কোনো কিছু নির্দেশনা প্রদান করি। কিবোর্ড দিয়ে আমরা কোনো কিছু লিখে ডাটা প্রেরণ করি। স্ক্যানার, স্ক্যানারের মাধ্যমে কোনো একটা ছবিকে বা পিডিএফ কে আমরা স্ক্যান করে সেইটাকে কি করতেছি, আমাদের কম্পিউটারের ভিতরে নিতে পারতেছি। ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সেটাকে আমরা আমাদের কম্পিউটারে নিয়ে এডিট করতে পারতেছি। ওয়েব ক্যাম দিয়ে কি করতেছি, সরাসরি আমরা ভিডিও চ্যাটিং এর মাধ্যমে, কলের মাধ্যমে কথা বলতে পারতেছি। ওসিআর দিয়ে যে আমরা বিভিন্ন রকম এখান থেকে কাজ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। এবার হচ্ছে আউটপুট ডিভাইস কি আছে, কম্পিউটার প্রক্রিয়াকরণের ফলাফলে যে ডিভাইসের মাধ্যমে পাওয়া যায়, অর্থাৎ যে ডিভাইসের মধ্যে আমি তো ইনপুট করলাম আমার ডাটাগুলো, তাহলে এই ডাটাগুলো আমার সামনে উপস্থাপন কিভাবে হবে বা আমি দেখবো কোন কোন মাধ্যমে বা কোন উপকরণের সাহায্যে, এইগুলাকে মূলত বলা হচ্ছে আউটপুট ডিভাইস। এখানে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে মনিটর, প্রিন্টার, স্ক্যানার, সরি মনিটর, এখানে প্রিন্টার, স্পিকার, এগুলো হচ্ছে কাজ করছে। তাহলে কি হয়, আমরা ইনপুট দিচ্ছি কোনগুলো দিয়ে, মাউস দিয়ে, কিবোর্ড দিয়ে যেগুলো লিখতেছি সেগুলো আমরা যখন দেখতে পাচ্ছি সেটা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি এখন আপনাদেরকে ক্লাস নিচ্ছি একটা পিডিএফ এর মাধ্যমে। এই পিডিএফটা আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিসের মাধ্যমে দেখতে পাচ্ছেন, ডিসপ্লের মাধ্যমে। তো ডিসপ্লে একটা আউটপুট ডিভাইস। অবশ্যই আমার কথা আপনারা শুনছেন, তাই না? এখন শুনছেন যে কথাটা আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে সেটাই স্পিকার। আমি কথা বলছি, এটা হচ্ছে মাইক্রোফোনের মাধ্যমে এটা ইনপুট দিচ্ছি আমি, পরে আপনারা স্পিকারের মাধ্যমে সেটাকে শুনতে পাচ্ছেন। এরপরে বলছে প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে কি হচ্ছে, আমরা কোনো ডাটাকে এখানে লিখছি, লেখার পরে ওই ডাটাটাকে আমরা আবার কি করতেছি, আমাদের নিয়ে আসতেছি আমাদের কাছে পর্যন্ত বা হাত পর্যন্ত পৌঁছানোর জন্য নিয়ে আসতেছি কি, প্রিন্টার ব্যবহার করে ওইটা হার্ড কপি আমরা পাচ্ছি। তাহলে এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এবার এইগুলো হচ্ছে টোটাল আপনার ইনপুট ডিভাইসের মধ্যে, সরি হার্ডওয়্যার কম্পোনেন্টস এর মধ্যে এই পাঁচটা বিষয় এখানে বলা ছিল। ঠিক আছে, এখন যদি আমরা আসি যে আমাদের এখানে হচ্ছে দেখেন সফটওয়্যার কম্পোনেন্টস কোনগুলো, এখানে সফটওয়্যার কম্পোনেন্টস আছে। সফটওয়্যার কম্পোনেন্টস মূলত কোনগুলোকে বোঝা যায়, এখানে হচ্ছে প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার কম্পোনেন্টস বলে। যে কোনো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, একসাথে অনেকগুলো প্রোগ্রাম হইতে পারে বা এককভাবে একটা প্রোগ্রাম হইতে পারে, সেইটাকে হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্টস বলে। সফটওয়্যার কম্পোনেন্টসকে আবার দুইটা ভাগে ভাগ করছে এখানে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আপনার সিস্টেমটাকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, আপনার যেটাকে বলা হয় সিপিইউটাকে চালু করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে এটাকে মূলত আপনার সিস্টেম সফটওয়্যার বলা হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো, যেগুলো মূলত বিভিন্ন রকম অ্যাপস, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো যখন আমরা ব্যবহার করি এটা তো একটা অ্যাপ্লিকেশন, এইটা ব্যবহার করে আমরা কাজ করি। সো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, এবার আমরা একটু নিচে আসি। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে আবার দেখেন কয়েকটা ভাগে ভাগ করছে। এখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার কয়েক প্রকারের হতে পারে, যেমন কাস্টমাইজ সফটওয়্যার, অর্থাৎ যে সফটওয়্যার গুলো আমি আমার মন মতো করে তৈরি করে নিতে পারবো, এটা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। একটা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার, অর্থাৎ আমার ভিডিও গুলাকে, ভিজুয়াল গুলাকে আমি বাইরে প্রদর্শন করতে যে সফটওয়্যার গুলো প্রয়োজন হবে বা আপনি কোনো একটা ভিডিও দেখতে যে সফটওয়্যার প্রয়োজন হবে সেটা মূলত মাল্টিমিডিয়া সফটওয়্যার হিসেবে কাজ করে। গ্রাফিক্যাল সফটওয়্যার, অর্থাৎ গ্রাফিক্স এর যে কোনো কাজ করতে, যে কোনো ধরনের গ্রাফিক্যাল যে কোনো কাজ করতে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে গ্রাফিক্যাল সফটওয়্যার। আরেকটা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার, অর্থাৎ ইন্টারনেট ব্রাউজ করার জন্য যে সকল বা ইন্টারনেট ব্যবহার করতে, আপনার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে যে সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার। তো এই সফটওয়্যার প্রকারভেদ গুলার আবার এখানে নিচে দেখেন বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এখন এখানে দেখেন সফটওয়্যারের আবার প্রকারভেদ দিছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কাস্টমাইজ সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, গ্রাফিক্যাল সফটওয়্যার এবং ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার। অর্থাৎ এই সফটওয়্যার গুলোকে আপনাকে সাজাতে হবে। আমরা অনেক সময় কিভাবে দেখি, দাগ দিয়ে দিয়ে বিভিন্ন রকম ভাবে সাজানো থাকে। তো আমাদেরকে যদি সফটওয়্যার প্রকারভেদ বলে তাহলে আমরা দুইটা সফটওয়্যার
হয়ে যাচ্ছি, এখান থেকে হচ্ছে সিস্টেম সফটওয়্যার একটা এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা, দুইটা সফটওয়্যার। তাহলে আমরা যদি দুইটা সফটওয়্যারকে পাশাপাশি রাখি, এক পাশে হচ্ছে বা দুইটা বক্সের মধ্যে রাখি, তাহলে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আবার কয়েকটা আছে, কাস্টমাইজ, মাল্টিমিডিয়া, গ্রাফিক্যাল এবং ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার। আচ্ছা, আমরা একটু নিচে এসে যাই। এখানে বলছে যে সিস্টেম সফটওয়্যার কি। এবার আমাদেরকে এখানে বলছে সিস্টেম সফটওয়্যার যে সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যারকে সচল করে এবং বিভিন্ন কার্য সম্পাদনে সহায়তা করে, তাকে সিস্টেম সফটওয়্যার বলে। অর্থাৎ আমি আগেই যেটা বললাম, আপনার সিস্টেমকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যারটাকে ব্যবহার করা হচ্ছে বা যে সফটওয়্যার গুলোকে ব্যবহার করা হচ্ছে, এইটা মূলত সিস্টেম সফটওয়্যার হিসেবে কাজ করে। এই সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার এবং অন্যান্য কি করছে, অন্যান্য কম্পোনেন্ট গুলোকে কি করে, সে পরিচালনা করতেছে। এই সফটওয়্যারের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে অপারেটিং সিস্টেম এবং সিস্টেম ইউনিটের প্রোগ্রাম সিস্টেমকে সফটওয়্যারের অন্তর্ভুক্ত। এখানে বলছে কোন কোন প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম ও সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্ত। এরপরে আছে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, যে সফটওয়্যার ব্যবহার করে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের কাজকে সহজ করার জন্য কম্পিউটারে যে সকল সফটওয়্যার ব্যবহার আমরা করে থাকি, এইগুলোকে মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। একে অ্যাপ্লিকেশন প্যাকেজও বলা হয়। এখন কাস্টমাইজ সফটওয়্যার কি, ব্যবহারকারী নির্দিষ্ট চাহিদা অনুযায়ী যে সফটওয়্যার তৈরি করে, যেমন গেম, ফান ইত্যাদি, এগুলো হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার। মাল্টিমিডিয়া সফটওয়্যার আমি আগেই বলেছি, আপনাদেরকে একটু ধারণা দিয়েছিলাম, যে সফটওয়্যারের মাধ্যমে অডিও ভিডিও গান শোনা যায়, জেট অডিও, সুপার কোডার, তারপরে এক্সএম প্লে, এগুলো হচ্ছে কি মাল্টিমিডিয়া সফটওয়্যার। এরপরে আছে কি গ্রাফিটিক্যাল সফটওয়্যার, যে সকল সফটওয়্যার দিয়ে গ্রাফিক্স এর কাজ করা হয় সেগুলো হচ্ছে গ্রাফিটিক্যাল সফটওয়্যার বলা হয়, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর। এবং ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার, অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয় বা ইন্টারনেট ব্রাউজ করা হয় সেগুলোকে ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার বলে। এখানে হচ্ছে মাইক্রোসফট এজ এর কথা বলা আছে, তারপরে নেটক্যাপ বলা হচ্ছে, নেভিগেটর, তারপরে হচ্ছে ফায়ারফক্স। এইগুলো মূলত আমার ইন্টারনেট ভিত্তিক সফটওয়্যার। এবার 3.3-তে আমরা পাচ্ছি এখানে কম্পিউটারের স্টোরেজ ডিভাইস। মানে কম্পিউটার স্টোরেজ ডিভাইস সম্পর্কে বলা আছে, তথ্য এবং উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যমকে কম্পিউটারের মেমোরি বা স্টোরেজ ডিভাইস বলা হয়। অর্থাৎ যেখানে ডাটাগুলো সংরক্ষণ করা হচ্ছে, প্রয়োজন অনুযায়ী তথ্য সংরক্ষণ, ব্যবহার এবং পুনরুদ্ধার করা যায়। কম্পিউটার মেমোরি হচ্ছে প্রধানত তিন প্রকার। তাহলে আমরা আগে কম্পিউটার স্টোরেজ ডিভাইস বলতে কি বোঝায় সেটা বুঝি। তথ্য উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যমকে মূলত কম্পিউটারের মেমোরি বা স্টোরেজ ডিভাইস বলা হচ্ছে। এবার কম্পিউটার মেমোরি যে তিন প্রকার, তার মধ্যে হচ্ছে প্রধান স্মৃতি, গৌণ স্মৃতি এবং ব্যাক স্টোরেজ। মানে ব্যাক স্টোরেজ মানে অর্থাৎ ব্যাকআপ স্টোরেজ। প্রধান স্মৃতি বলতে যেটা আমাদের মাদারবোর্ডের সাথে সম্পর্কিত থাকে, বা যে আহ, স্মৃতিটা অর্থাৎ যে মেমোরিটা সংযুক্ত থাকে সেটা হচ্ছে প্রধান স্মৃতি। এখানে প্রধান স্মৃতিতে বলা হচ্ছে যে মেমোরির সাথে এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট, এটাকে এএলইউ বলে। যে মেমোরির সাথে এএলইউ সরাসরি সংযুক্ত থাকে তাকে প্রধান স্মৃতি বলে। এটি খুব দ্রুত গতির এবং সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করতে পারে। অর্থাৎ এটা যেমন দ্রুত গতির হয়, ঠিক তেমনি এটা হচ্ছে ডাটা আমাদেরকে সংরক্ষণ করতে পারে কি সাময়িকভাবে। এটা হচ্ছে প্রধান স্মৃতি। এরপরে হচ্ছে এখানে বলছে গৌণ স্মৃতি কি, কম্পিউটারের কার্যক্রম পরিচালনার জন্য যে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে গৌণ স্মৃতি বলা হয়। এটি এক ধরনের স্টোরেজ যা সেকেন্ডারি মেমোরি হিসেবে পরিচিত। গৌণ স্মৃতি সংরক্ষিত তথ্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও নষ্ট হয় না। হার্ড ডিস্ক, ম্যাগনেটিক ড্রাম, ফ্লপি ডিস্ক ইত্যাদি হচ্ছে গৌণ স্মৃতির উদাহরণ। আচ্ছা, গৌণ স্মৃতি আমরা জানি, অর্থাৎ সেকেন্ডারি মেমোরি যেটাকে বলা হয় হার্ড ডিস্ক, ম্যাগনেটিক ড্রাম, অর্থাৎ যেগুলোতে ডাটা স্টোর করে আমরা রাখলেও যদি বিদ্যুৎ সংযোগ চলে যায় বা কোনো কারণে কোনো সমস্যা আপনার কম্পিউটারে দেখা দেয়, সেক্ষেত্রে এই স্মৃতিগুলো বা এর মধ্যে যে ডাটাগুলো থাকবে এই ডাটাগুলো স্টোরেজ হবে, এই ডাটাগুলো কখনোই নষ্ট হবে না। এটাকে মূলত গৌণ স্মৃতি বলা হয়। এখানে গৌণ স্মৃতির প্রধান বৈশিষ্ট্য কি, তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ সংরক্ষিত থাকে, প্রধান স্মৃতির তুলনায় গতি কম। অর্থাৎ প্রধান স্মৃতি অর্থাৎ যেটা আমাদের মেইন মেমোরি, এর তুলনায় কি গৌণ স্মৃতির গতি কম হয়, প্রধান স্মৃতির তুলনায় গতি কম হয়। আচ্ছা, বৃহৎ পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায়, এগুলো হচ্ছে সুবিধা এবং অসুবিধা বা বৈশিষ্ট্য বলতে পারেন। এরপরে বলছে বাল্ক স্টোরেজ, অর্থাৎ বড় পরিমাণ তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত স্টোরেজকে বাল্ক স্টোরেজ বলা হয়। উদাহরণস্বরূপ ম্যাগনেটিক টেপ, হার্ড ডিস্ক ইত্যাদি। অর্থাৎ অনেকগুলো ডাটা আছে, আপনার দেখা যাচ্ছে কয়েক টিবি ডেটা স্টোরেজ করতে হবে, কিন্তু সেটা আপনার পিসির মধ্যে সংরক্ষিত হচ্ছে না। অর্থাৎ বিরাট পরিমাণ ডাটা যখন আপনি সংরক্ষণ করতে যাবেন সেটাকে আপনার বলা হচ্ছে যে বাল্ক স্টোরেজ। এবার দেখেন 3.4-এ আছে বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইসের শ্রেণী বিভাগ। এখানে শ্রেণী বিভাগ আলোচনা করা আছে আমাদের বিভিন্ন রকম ডিভাইসের। এখানে স্টোরেজ ডিভাইসকে আবার
বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইসের শ্রেণী বিভাগ। তবে এই স্টোরেজ ডিভাইসকে আবার প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভোলাটাইল স্টোরেজ ডিভাইস, আর একটা হচ্ছে নন ভোলাটাইল স্টোরেজ ডিভাইস। তাহলে ভোলাটাইল এবং নন ভোলাটাইল স্টোরেজ ডিভাইস কি, আমরা এটা একটু বুঝি। এখানে দেখেন, ভোলাটাইল স্টোরেজ প্রথমে দেওয়া হচ্ছে। ভোলাটাইল স্টোরেজ, যে স্টোরেজের ডিভাইস বিদ্যুৎ চলে গেলে তথ্য হারিয়ে ফেলে তাকে ভোলাটাইল স্টোরেজ বলা হয়। অর্থাৎ প্রধান মেমরি যেটা আছে, প্রাইমারি স্টোরেজ যেটাকে বলা হয়, এটা হচ্ছে ভোলাটাইল স্টোরেজ ডিভাইস। আর নন ভোলাটাইল হচ্ছে যে স্টোরেজ ডিভাইসে বিদ্যুৎ না থাকলেও তথ্য সংরক্ষিত, মানে তথ্য সংরক্ষণ করে রাখতে পারে, তাকে নন ভোলাটাইল স্টোরেজ বলে। তো স্টোরেজ ডিভাইসের লজিক্যাল বিভাজন: প্রসেসর স্টোরেজ, প্রাইমারি বা মেইন স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ। প্রসেসর স্টোরেজ কি কাজ করে, অর্থাৎ এই যে ভোলাটাইল এবং নন ভোলাটাইল স্টোরেজকে লজিক্যালি আবার দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি, লজিক্যালি বিভাজন করছে, দেখেন, প্রাইমারি প্রসেসর স্টোরেজ, প্রাইমারি বা মেইন স্টোরেজ, আরেকটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। এখানে হচ্ছে প্রসেসর স্টোরেজ কি বলছে, মাইক্রো প্রসেসরের ভিতরে রেজিস্টারকে প্রসেসর স্টোরেজ বলা হয়, এটি অত্যন্ত দ্রুত গতির মেমরি। মাইক্রো প্রসেসরের ভিতরে রেজিস্টারকে প্রসেসর স্টোরেজ বলা হয়, এটি অত্যন্ত দ্রুত গতির মেমরি। আচ্ছা, এখানে প্রাইমারি মেমরি বা মেইন ডিভাইস কি বলা আছে, যে স্টোরেজ ডিভাইসের প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ডাটা সংরক্ষিত থাকে তাকে প্রাইমারি মেমরি বলে। যে স্টোরেজের ডিভাইসে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ডাটা কি করতেছে, সংরক্ষিত রাখতেছে, অর্থাৎ কোনো একটা প্রোগ্রাম নিয়ে কাজ হচ্ছে, কাজ হওয়ার সময় যে ডাটাটা আছে এই ডাটাটাকে সে কি করে সংরক্ষিত রাখে, তাকে প্রাইমারি মেমরি বলে। এটি এএলইউ অর্থাৎ অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিটের সাথে সরাসরি সংযুক্ত থাকে। আধুনিক কম্পিউটার মস অর্থাৎ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করে প্রাইমারি মেমরি তৈরি করা হয়। অর্থাৎ এখন বর্তমান যে মেমরিগুলো তৈরি করা হচ্ছে, মস দিয়ে তৈরি করা হচ্ছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আপনাদের এইটা হচ্ছে অতি সংক্ষিপ্ততে আসতে পারে যে মস এর পূর্ণরূপ বা এএলইউ এর পূর্ণরূপ, বা র্যাম এর পূর্ণরূপ, র্যান্ডম রিড হচ্ছে, তারপরে রম এর পূর্ণরূপ, এইগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ কোনগুলো বলছে, যে সমস্ত স্টোরেজের স্লো গতিতে, অর্থাৎ প্রচুর পরিমাণে ডাটা বা ফাইল প্রোগ্রাম ইত্যাদি সংরক্ষণ করা যায়। স্লো মানে প্রচুর পরিমাণে ডাটা সংরক্ষণ করতে পারে, কিন্তু এর সংরক্ষণ পদ্ধতি হচ্ছে ধীর গতির। ঠিক আছে, এই সংরক্ষণকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসকে সহায়ক মেমরি বা অক্সিলারি বা ব্যাকআপ স্টোরেজ ও বলা হয়। অর্থাৎ আপনার কোনো কারণে সন্দেহ আছে বা ভয় আছে যে আমি ডাটাগুলো যদি আমার প্রাইমারি মেমোরিতে থাকে বা আমার কম্পিউটারের ভিতরে যদি আমি রাখি, সেই ক্ষেত্রে যে কোনো সময় আমার ডাটাটা মিসিং হইতে পারে। তো এই জন্য যে স্টোরেজে এটা সংরক্ষণ করা হয় সেটাকে বলা হয় মূলত সেকেন্ডারি স্টোরেজ, অক্সিলারি বা ব্যাকআপ স্টোরেজ। আচ্ছা, এখানে বলছে হার্ড ডিস্ক। এখানে আসেন নিচে, এর নিচে বলছে যে হার্ড ডিস্ক আধুনিক কম্পিউটারে, এখানে বলছে আধুনিক কম্পিউটারে এই সহায়ক মেমরি প্রধানত ব্যবহার হয়। মিনি বা মেইন ফ্রেম বা মাইক্রো কম্পিউটারে হার্ড ডিস্ক ব্যবহার হয়। তাহলে আধুনিক কম্পিউটারে এই সহায়ক মেমরি প্রধান ব্যবহৃত হয়, মানে প্রধান হিসেবে আমরা যখন যে কোনো ডাটাকে আমাদের কম্পিউটারে স্টোর করা বুঝি, তাহলে আমরা হার্ড ডিস্ককেই বুঝি, যে হার্ড ডিস্কে ডাটা হচ্ছে স্টোর করে রাখা হয়। এইটা মূলত কি হচ্ছে, মিনি, তারপরে হচ্ছে মেইন ফ্রেম ও মাইক্রো কম্পিউটারে হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। ধারণ ক্ষমতা অনেক বেশি, বর্তমানে 500 গিগাবাইট থেকে কয়েক টেরাবাইট পর্যন্ত ধারণ ক্ষমতা পাওয়া যায়। অর্থাৎ যেটাকে গিগাবাইট, অর্থাৎ 500 জিবি থেকে টেরাবাইট এ করা হয়েছে। এখানে হচ্ছে হার্ড ডিস্ক হচ্ছে পাতলা গোলাকার ধাতব প্লেট দ্বারা গঠিত। প্রত্যেকটি প্লেটের দুইটি পৃষ্ঠে চৌম্বকীয় পদার্থের বা প্রলেপ থাকে। ডিস্কের উপর হেডের মাধ্যমে ডাটা পড়া এবং লেখা হয়। ডিস্ক ডিস্ক দ্রুত ঘোরে এবং প্রতি মিনিটে প্রায় 4800 বার বা তার বেশি আবর্তিত হয়, অর্থাৎ ঘুরে প্রতি মিনিটে। ডিস্ক দ্রুত গতিতে ঘোরে এবং প্রতি মিনিটে কতবার ঘোরে, 4800 বার, অর্থাৎ 4800 বার তার বা তার বেশি এটা কি হয়, ঘুরে। এখন ডিস্কের ট্র্যাকে ছোট ছোট বিন্দু আকারে ডাটা রাইট এবং রিড করে। ছোট ছোট বিন্দু আকারে সে কি করতেছে, ওর ভিতরে যে ডিস্কটা থাকে এই ডিস্কের ডাটাকে সে পড়তেও পারে এবং লিখতেও পারে। এরপর বলছে ডিভিডি রম। ডিভিডি রম ড্রাইভ 1996 সালে শেষ ভাগ থেকে বাজারে এসেছে সম্পূর্ণ নতুন ধরনের সিডি, যার নাম ডিভিডি, ডিজিটাল, তারপরে হচ্ছে ভিজুয়াল ডিস্ক। এতে বেশি তথ্য সংরক্ষণ করা যায় এবং উন্নত মানের ভিডিও সংরক্ষণ করা যায়, এই কারণে একে ডিজিটাল ভিডিও ডিস্কও বলা হয়। ডিভিডি এর সুবিধা কি কি, অর্থাৎ ডিভিডি বলতে আমরা একসময় কি করতাম, আমরা দেখতাম যে নাটক, সিনেমা দেখার জন্য বিশেষ করে বাজারে ডিস্ক কিনতে পাওয়া যেত এবং
বিভিন্ন রকম কোম্পানি এই ডিস্ক গুলোকে আপনার চালানোর জন্য সিডি প্রোভাইড করতো, যেমন সনি ছিল, তারপরে হচ্ছে সন্তোষ ছিল। এই যে সিডি গুলা, এইগুলো দিয়ে কি করতাম, ওই যে গোল গোল ক্যাসেট গুলা দিয়ে আমরা আমাদের যে মুভিগুলো আছে এগুলো নিয়ে এসে দেখতাম। তো এগুলাকে বলা হচ্ছে। এখন ডিভিডির সুবিধা কি? আমাদের নিশ্চয়ই ডিভিডি ব্যবহারের কিছু সুবিধা আছে। এখানে বলছে, দেখেন, এখানে বলছে যে 1996 সালের শেষের দিকে বাজারে এসেছে সম্পূর্ণ নতুন ধরনের সিরিজ যার নাম দেওয়া হয় ডিভিডি, অর্থাৎ ডিজিটাল ভিজুয়ালাইজ ডিস্ক। এটি বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস যা ভিডিও, অডিও, কম্পিউটারের তথ্য কি করছে, সংরক্ষণে ব্যবহৃত হতো। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে এর কিছু বৈশিষ্ট্য এখানে বলছে। বৈশিষ্ট্য যেমন ভিডিও তথ্য ধারণ ক্ষমতা প্রায়, এর মানে এই যে ডিভিডি যেটা আছে বা সিডি, এটার ভিডিও তথ্য ধারণ ক্ষমতা প্রায় 2500 গিগাবাইট পর্যন্ত, যা সিডির তুলনায় অনেক বেশি। তারপরে হচ্ছে শব্দ, ছবি এবং কম্পিউটার তথ্য সংক্রান্ত তথ্য সংরক্ষণে এটি অত্যন্ত কার্যকর। 1.2 মিলিমিটার পুরো প্লাস্টিক ডিস্কের তথ্য সংরক্ষণ করা হয়, অর্থাৎ এই ডিস্কটা কিন্তু প্লাস্টিকের হয়েছে। সিডি যে ডিস্কটা আমরা যদি দেখবো, অবশ্যই সবাই দেখেছি। তারপর হচ্ছে ডিভিডি থেকে তথ্য পড়ার জন্য কম্পিউটারে ডিভিডি ড্রাইভ থাকতো, মানে আলাদা সিডির মতো একটা ড্রাইভ এখানে সেট করা থাকতো। মেমোরি ডিভাইস হিসেবে এইচডিডি, এসডিডি, ফ্ল্যাশ মেমোরি এবং অপটিক্যাল স্টোরেজ ইত্যাদি কি করা হতো, এখানে ব্যবহার করা হতো। এবার দেখেন, আমরা আরো জানি যে আমাদের ডাটা স্টোরেজ করার জন্য আমরা কি ব্যবহার করি, পেন ড্রাইভ। এখানে হচ্ছে পেন ড্রাইভের কিছু বৈশিষ্ট্য আছে। ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস পেন, এটা হচ্ছে পেন ড্রাইভের ফুল মিনিং। ইউনিভার্সাল সিরিয়াল বাস, ওটার মাধ্যমে খুব সহজে ডাটা কপি স্থানান্তর করা যায়। 32 এমবি থেকে শুরু করে বর্তমানে অনেক বেশি ক্ষমতার 32, এখানে হচ্ছে 32 এমবি থেকে শুরু করে, মানে সর্বনিম্ন 32 এমবি থেকে শুরু করে বর্তমানে অনেক বেশি ক্ষমতার পেন ড্রাইভ পাওয়া যায়। ইনস্টলেশন ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে ডাটা স্থানান্তর করা যায়, অর্থাৎ খুব সহজে এটার মাধ্যমে ডাটা আমরা পরিবর্তন করতে পারি বা পরিবহন করতে পারি। ইউএসবি পোর্ট থেকে সরাসরি পাওয়ার নেয়, আলাদা পাওয়ারের প্রয়োজন হয় না। আকারে ছোট হয়, সহজে বহনযোগ্য, প্রায় 10 বছর পর্যন্ত ডাটা সংরক্ষণ করতে পারে। অর্থাৎ আপনি একটা পেন ড্রাইভে যদি আপনার ডাটা স্টোর করে রাখেন, তাহলে সে কমপক্ষে 10 বছর পর্যন্ত তার ডাটাটা কি করতে পারবে, সংরক্ষণ করতে পারবে। ব্যবহার বা সহজ, কোনো ঝামেলা নেই। উইন্ডো, লিনাক্স, ম্যাক্স, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। উইন্ডো একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, ম্যাক হচ্ছে আলাদা একটা অপারেটিং সিস্টেম। তো এখানে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক প্রায় সব ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করে। এরপরে আছে ফ্ল্যাশ মেমোরি। সো ফ্ল্যাশ মেমোরি কি এবং ফ্ল্যাশ মেমোরি কিভাবে কাজ করে? ফ্ল্যাশ মেমোরি একটি বিশেষ ধরনের অস্থায়ী মেমোরি যা স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করতে পারে। এটা কিন্তু আবার এখানে বলছে ফ্ল্যাশ মেমোরি একটা অস্থায়ী মেমোরি, কিন্তু এর ডাটা সংরক্ষণ কি স্থায়ী। এটি মোবাইল ফোন, ভিডিও ক্যামেরা, কম্পিউটার সহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা হয়। অর্থাৎ আমাদের ফোনের যে মেমোরিটা ব্যবহার করা হয়, এইটা মূলত হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। বা ফোনের মধ্যে আমরা যে আলাদা একটা মেমোরি ঢোকাই, এটাকে মূলত ফ্ল্যাশ মেমোরি বলা হয়। বা ক্যামেরার মধ্যে ঢোকানো হয়, এটাকে মূলত ফ্ল্যাশ মেমোরি বলা হয়। আচ্ছা, বিভিন্ন প্রকার হার্ড ডিস্কের বৈশিষ্ট্য। হার্ড ডিস্ক কম্পিউটার গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইস। 3.5-এ আছে বিভিন্ন রকম হার্ড ডিস্কের বৈশিষ্ট্য। হার্ড ডিস্ক কি? কম্পিউটার গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইস, এতে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করা হয়। হার্ড ডিস্কে অপারেটিং সিস্টেম, সফটওয়্যার বা ব্যবহারকারী ডাটা সংরক্ষিত থাকে। এটি সাধারণত এইচডিডি অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভার নামে পরিচিত। হার্ড ডিস্কের প্রধান কাজ হলো ডাটা সংরক্ষণ, পড়া এবং নিয়ন্ত্রণ করা। হার্ড ডিস্কে ব্যবহারের জন্য আলাদা ডিভাইস প্রয়োজন হয় না, ডিস্ক এবং ড্রাইভ একসাথে যুক্ত থাকে। এখানে একটি ডিস্ক একাধিক প্লাটার নিয়ে গঠিত থাকে এবং প্রত্যেকটি প্লাটারে ডাটা সংরক্ষণ করা হয়। ড্রাইভের মাধ্যমে ডেটা পড়া এবং লেখা হয়। হার্ড ডিস্কে সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। অন্যান্য ডিভাইসের তুলনায় হার্ড ডিস্ক অধিক দ্রুত গতিতে কার্য সম্পাদন করতে পারে। বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক ড্রাইভ। আচ্ছা, এখানে আমাদের হার্ড ডিস্কের কিছু সিম্বল ছিল বা চিত্র ছিল, এগুলো আপনারা একটু অনলাইন সার্চ করে দেখে নেবেন। তাহলে আপনারা যদি হার্ড ডিস্ক লিখে সার্চ দেন, সেই ক্ষেত্রে আপনারা হার্ড ডিস্ক গুলো দেখতে পারবেন। কম্পিউটার হার্ড ডিস্ককে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। তাহলে আমাদের এই হার্ড ডিস্ককে আবার 4টা ভাগে ভাগ করছে। এই 4টা ভাগ কি কি? এখানে দেখেন, আইইউ বা পাটা হার্ড ডিস্ক ড্রাইভ, একটা হচ্ছে পাটা হার্ড ডিস্ক, আইডিই বা পাটা হার্ড ডিস্ক ড্রাইভ, একটা হচ্ছে সাটা হার্ড ডিস্ক ড্রাইভ, এসকেজি হার্ড ডিস্ক ড্রাইভ, আর একটা হচ্ছে সাস হার্ড ডিস্ক ড্রাইভ। তো আমাদের বর্তমানে যে আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করে থাকি, এগুলোতে সাটা হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। তো আইডিই বা পাটা হার্ড ডিস্ক ড্রাইভ কি আসলে? হার্ড ডিস্ক ড্রাইভের পূর্ণ অর্থ হলো ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক। একে প্যারালালি কি বলা হয়, যেটা হচ্ছে পাটা বলা হয়। অ্যাডভান্স টেকনোলজি
অ্যাটাচমেন্ট বা পাটা, প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট নামেও ডাকা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে আইডিই বা পাটা ড্রাইভে সাধারণত 40টি পিন থাকে, অর্থাৎ হার্ড ডিস্কের মধ্যে এই পাটা হার্ড ডিস্কে 40টা পিন থাকে। আইডি বা পাটা ড্রাইভ গুলোতে 5 MB/সেকেন্ড থেকে 133 MB/সেকেন্ড ট্রান্সফার রেট প্রদান করা, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে 5 MB থেকে শুরু করে সর্বোচ্চ 133 MB পর্যন্ত ডাটা ট্রান্সফারের ক্ষমতা রাখে। দুইটি ডিভাইস একই কেবল ব্যবহার করতে পারে, অর্থাৎ একটা দুইটি ডিভাইস একই কেবল ব্যবহার করতে পারে। পাটা হার্ড ডিস্ক গুলো যুক্ত করার জন্য পাটা কেবল ব্যবহার করা হয়। এটি কেবল দুইটি ড্রাইভকে যুক্ত করতে পারে, একটি মাস্টার অপরটি হচ্ছে স্লেভ হিসেবে কাজ করে। এবং সাটা হার্ড ডিস্ক ড্রাইভ কি? সাটা হার্ড ডিস্কের পূর্ণ রূপ হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট বা সিরিয়াল। এটা হচ্ছে সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এর বৈশিষ্ট্যগুলো হলো সাটা ড্রাইভগুলো সাধারণত 7টি পিন সংযুক্ত থাকে। সাটা ড্রাইভে সাধারণত 300 Mbps/সেকেন্ড ট্রান্সফার রেট প্রদান করে। এটি ডেটাকে বিট এবং বাইট আকারে প্রেরণ করে। আচ্ছা, সাটা হার্ড ডিস্কে যুক্ত থাকা সাটা কেবল ব্যবহার করে একটি কেবল শুধুমাত্র এই ড্রাইভকে যুক্ত করতে পারে। আচ্ছা, এসকেএনজি হার্ড ডিস্ক ড্রাইভ আমি প্রত্যেকটা বলে যাচ্ছি, জাস্ট আপনারা একটু দেখলেই এর বৈশিষ্ট্য বা পার্থক্যগুলো বুঝতে পারবেন। এরপরে হচ্ছে এসকেজি হার্ড ডিস্ক ড্রাইভ কি কাজ করে। এসকেজি এর পূর্ণরূপ হলো স্মল কম্পিউটার সিস্টেম ইনফরমেশন ড্রাইভ। স্মল কম্পিউটার সিস্টেম ইনফরমেশন ড্রাইভ এর বৈশিষ্ট্য হলো এসকেজি ড্রাইভগুলো সাধারণত 50 থেকে 68টা পিন থাকে। এসকেজি ড্রাইভগুলো সাধারণত 640 Mbps/সেকেন্ড ট্রান্সফার রেট প্রদান করে। এই ড্রাইভগুলো সোয়াপেবল না। তারপরে হচ্ছে এসকেজি হার্ড ডিস্ক সংযোগের জন্য এসকেজি কেবল ব্যবহার করা হয়। কেবলের এই আইডেন্টিফিকেশনের জন্য প্রত্যেকটি হার্ড ডিস্ক ড্রাইভে 8 বাইট বা হেক্সাডেসিমাল কোড ব্যবহার করা হয়, যা ডাব্লিউডাব্লিউ এর ওয়ার্ল্ড ওয়াইড নেম নামেও পরিচিত। তাহলে এখানে আমাদের হার্ড ডিস্ক এর সম্পর্কে বলা ছিল। এবার 3.6 আছে ক্লাউড স্টোরেজ। এর সম্পর্কে ধারণা দিছে। ক্লাউড স্টোরেজ কি? আমরা সাধারণত মোবাইল ফোনে মেমোরি কার্ড ব্যবহার করি যাতে আমাদের ডেটা সংরক্ষিত থাকে। অনলাইনে ক্লাউড সার্ভিসের কাজেও ডেটা সংরক্ষণ রাখা। কারণে অনলাইনে ক্লাউড সার্ভিসের কাজ হচ্ছে কি করা, ডেটা সংরক্ষণ রাখা। শুধু রেজিস্ট্রেশন এবং লগ ইন করে ক্লাউড সার্ভিসের সুবিধা কি করতে পারি, আমরা গ্রহণ করতে পারি। এই যে ক্লাউড স্টোরেজের কিছু সুবিধার কথা বলছে, সো আমরা ক্লাউড স্টোরেজের একটু সুবিধা সম্পর্কে আলোকপাত করি বা আলোচনা করি। এখানে বলছে বিশ্বের যে কোনো স্থান থেকে ডাটা, অর্থাৎ ছবি, ভিডিও ইত্যাদি অ্যাক্সেস করা যায়। অর্থাৎ আপনি যদি ক্লাউড স্টোরেজে রাখেন, সহজ কথায় হচ্ছে গুগল ড্রাইভের কথা যদি বলি, আপনি আপনি যে প্রান্তেই থাকেন না কেন আপনার জিমেল লগ ইন করে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো ঠিক একইভাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ডাটা কি করা যায়, ব্যবহার করা যায়। মেমোরি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তা আবার ফিরিয়ে পাওয়া যায়। কিন্তু ক্লাউড সার্ভিসগুলোতে সকল তথ্য থাকে না। সে তথ্য থাকে না। মেমোরি কার্ড হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল তা ফিরিয়ে পাওয়া যায় না, কিন্তু ক্লাউড সার্ভিসগুলোতে সেই তথ্য থাকে। আচ্ছা, যে কোনো ডিভাইস থেকে কোনো পরিবর্তন এডিট বা ডিলিট করলে অটোমেটিক সকল ডিভাইসে এটা হচ্ছে সিঙ্ক বা আপডেট হয়ে যায়, মানে এটা হচ্ছে সিঙ্ক হয়ে যায়। আপনার যদি কানেক্টেড থাকে অনেকগুলো ডিভাইসের সাথে, আপনি যদি একটি ডিভাইস থেকে আপনার ডাটাগুলোকে কিছুটা অংশ ডিলিট করে দেন, তাহলে সেটা সকল ডিভাইস থেকে আপগ্রেড হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, কখনো মেমোরি স্পেস দরকার হলে ক্লাউড স্টোরেজ ব্যাকআপ রেখে কাজ করা যায়। অর্থাৎ হঠাৎ করে আপনার স্টোরেজের প্রয়োজন, আপনি ক্লাউড স্টোরেজের ওইটা স্টোরকে ব্যাকআপ হিসেবে রেখে কাজ করতে পারবেন। লোডশেডিং এর সময় অর্থাৎ মেমোরিতে যখন লোড ছাড়া ভিডিও দেখা যায়, কিন্তু এখানে কিছু বিশেষ সার্ভিসগুলোতে তা সম্ভব না। লোডিং সমস্যা, অর্থাৎ মেমোরিতে কোনো লোডিং ছাড়া ভিডিও দেখা যায়, কিন্তু এখানে বিশেষ কিছু সার্ভিসগুলোতে সম্ভব নয়। এখানে বিশেষ দ্রষ্টব্য সুবিধা অসুবিধা যাই হোক, গুরুত্বপূর্ণ ডাটা হারিয়ে যাওয়া থেকে নিরাপদে সংরক্ষণ রাখতে ক্লাউড স্টোরেজ খুব উপকারী। এখানে বিশেষ দৃষ্টান্ত হিসেবে বা দ্রষ্টব্য হিসেবে বলছে কি, সুবিধা অসুবিধা যাই হোক না কেন, ডাটা হারিয়ে যাওয়া থেকে নিরাপদে সংরক্ষণ করার জন্য এই ক্লাউড স্টোরেজ খুবই উপকারী। সেরা পাঁচটি এখান থেকে হচ্ছে আমাদের সেরা পাঁচটি ফ্রি ফ্রি ক্লাউড স্টোরেজের তালিকা দিয়েছে এখানে। এখানে কিছু এখানে 5টা লিংক এবং 5টা এখানে তালিকা দেওয়া আছে। ঠিক আছে, এখানে ক্লাউড স্টোরেজের 5টা তালিকা দেওয়া আছে। আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এটা হচ্ছে ক্লিকেবল লিংক। আমি এটা ক্লিক করলে আমাদের এই যে ক্লাউড স্টোরেজের সাইডে কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, এখানে কয়েকটা ক্লাউড স্টোরেজের সাইট দেওয়া আছে 5টা। আমি জাস্ট ওইখানে ক্লিক করছি। আমাদের ডকুমেন্টের ভিতরে কোথায় ছিল, আমরা একদম লাস্ট পেজে ছিলাম, অর্থাৎ আমাদের চ্যাপ্টারের শেষের দিকে ছিলাম, এখানে ছিলাম। তাই না? এখানে 5টা আমাদের লিঙ্ক দেওয়া আছে। তো এগুলো বলছে কি,
আইএসডিআই ফ্রি 10 জিবি স্টোরেজ পাওয়া যায়। 10 জিবি হলে এটা অন্যগুলোর চেয়ে তুলনামূলক দ্রুত, ভালো এবং এনক্রিপশন করে রাখা যায়। আচ্ছা, মেগা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, এটা হচ্ছে ক্লাউড স্টোরেজ। এখানে মেগাতে 50 জিবি পর্যন্ত পাওয়া যায় সম্পূর্ণ ফ্রিতে। এই ক্লাউড সার্ভিসের মধ্যে এটি বেশি ব্যবহৃত হয়। তারপরে বলছে drive.google.com, অর্থাৎ গুগল ড্রাইভ একটা ক্লাউড স্টোরেজ। এখানে 15 জিবি আমরা পেতে পারি। এরপর হচ্ছে পিসি ক্লাউড, এটা হচ্ছে পিসি ক্লাউডে ফ্রি 10 জিবি পাওয়া যায়। এরপর হচ্ছে digo.com, এটাও একটা ফ্রি ক্লাউড স্টোরেজ। সো এখানে যদি আপনারা ক্লিক করেন এবং একটু দেখতে যান, তো আপনাদের এটা হচ্ছে এখান থেকেও ক্লিক করে জাস্ট দেখে নিতে পারবেন যে আপনাদের পাঁচটা স্টোরেজ ডিভাইসের ইন্টারফেস বা ক্লাউড স্টোরেজ ডিভাইসের ইন্টারফেসটা কেমন হয়। এই যে আমি এখানে দিয়েছি, এটা হচ্ছে দিগো। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন। আপনাদের যদি বাসায় পিসি থাকে তাহলে বেশি সুবিধা হবে। এই যে যে সাইটগুলোতে আমরা ক্লাউড স্টোরেজ পেতে পারি, অর্থাৎ ভার্চুয়াল স্টোরেজ যেটা আমাদেরকে প্রদান করে, এটা হচ্ছে পিসি ক্লাউড। এই যে এটা হচ্ছে পিসি ক্লাউড, এখান থেকে একটু দেখে নেবেন। পরেরটাতে আমরা যদি যাই, পরেরটা হচ্ছে drive.google.com, অর্থাৎ আমাদের গুগল ড্রাইভের স্টোরেজ। এটা হচ্ছে mega.io, এখান থেকে হচ্ছে আমাদের কানেকশন ইন্টারাপ্ট। এটা হচ্ছে একটু আপনার সিকিউরিটি রিজন যদি ভালো না থাকে বা আপনার পিসিতে সিকিউরিটি ভালো না থাকলে ওরা ওই সাইটটাতে অ্যাক্সেস করতে আপনাকে দিবে না। তো এই হচ্ছে মূলত এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় ছিল। চ্যাপ্টার গুলো খুবই ছোট ছোট হয়। এই সাবজেক্টের চ্যাপ্টার গুলো অনেক ছোট হয়, কিন্তু এর পরবর্তীতে আমাদের আরো একটা সাবজেক্ট আছে পাইথন প্রোগ্রাম, ওই সাবজেক্টের চ্যাপ্টার গুলো একটু বড় হবে। তো আমরা আজকের মতো এই যেটা কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের যে তৃতীয় অধ্যায়, এটা শেষ করলাম আমরা। 6টা চ্যাপ্টার যেহেতু এখানে আছে, এই 6টা চ্যাপ্টার শেষ করার পরে আমরা সাজেশন প্রোভাইড করবো। আপনাদের সাজেশনটাও রেডি আছে, আপনারা কোন প্রশ্ন পড়বেন, কিভাবে পড়বেন, সবকিছু রেডি করা আছে। সো চ্যাপ্টার গুলো ক্লোজ করার পরে, শেষ করার পরে আপনাদেরকে সাজেশন প্রোভাইড করা হবে। ঠিক আছে? তো আপনাদের যে প্রশ্ন আছে, যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে গ্রুপের মধ্যে স্যারকে জানাবেন যে স্যার আমাদের এই সমস্যাটা আছে বা এই সমস্যা করতেছি, মানে এটা সলিউশন। তো স্যার এটা সলিউশন আসলে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আহ, এই পর্যন্তই। আগামী ক্লাস আবারও বুধবার দিন যত সময় বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। তো আপনাদেরকে সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে